হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে পরীক্ষাগারে ও রাসায়নিক সেল বা অজৈব রসায়ন চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করবো হাইড্রোজেন সালফাইড নিয়ে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম কি অ্যামোনিয়া নিয়ে, অর্থাৎ অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছিলাম এবং অ্যামোনিয়া দেখতে কেমন হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং অ্যামোনিয়াকে কীভাবে প্রস্তুত করা হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করবো হাইড্রোজেন সালফাইডকে মানে কী, তার ভৌত ধর্ম কী, রাসায়নিক ধর্ম কী এবং তাকে কীভাবে প্রস্তুত করবো সেগুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথমেই দেখো যে হাইড্রোজেন সালফাইড কীভাবে মানে দেখতে কেমন হয়। হাইড্রোজেন সালফাইড হচ্ছে কি দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা সালফার পরমাণু দিয়ে তৈরি হচ্ছে, তাই তো। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি, হাইড্রোজেন পরমাণু রয়েছে আর সালফার পরমাণু রয়েছে। তো এখানে হাইড্রোজেন পরমাণু দুটো রয়েছে। তো এই যে গঠনটা হলো কী কেন বা H2S কীভাবে তৈরি হলো। তো H2S দেখো যে H2S এভাবে তৈরি হচ্ছে, তাই তো। অর্থাৎ এখানে সালফারটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সালফার কততে হয়, 16তে হয়, তাই তো। অর্থাৎ 16 নম্বর, অর্থাৎ এর অ্যাটমিক নাম্বার কত, 16। তো এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত পাবো, 2, 8, তারপরে কত হচ্ছে 2, 8, 10 আর 6, তাই তো। অর্থাৎ বাইরের পক্ষে দেখো কতগুলো ইলেকট্রন রয়েছে, 6খানা ইলেকট্রন রয়েছে। আর আমরা কি জানি যে সবাই কী করে, বাইরের কক্ষে অষ্টপূর্ণ করার চেষ্টা করে, তাই তো, অষ্টপূর্ণ। এবং হাইড্রোজেন কী করবে, হাইড্রোজেন বাইরের কক্ষে দুটো ইলেকট্রন পূর্ণ করার চেষ্টা করবে, অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাস দুটো করবে, অর্থাৎ সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়, অর্থাৎ হিলিয়ামের মতো আচরণ করবে হাইড্রোজেনটা। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কী জানি, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, তাই তো, হাইড্রোজেনের ক্ষেত্রে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে বাইরে মানে একটাই কক্ষ পাবো যেটাতে দুটো ইলেকট্রন নাই। কতগুলো ইলেকট্রন আছে, একটা মাত্র ইলেকট্রন রয়েছে। তাহলে সে কী করবে, একটা ইলেকট্রন তার দরকার, তাই তো। তাহলে এখানে দেখো যে সালফারের বাইরে কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে, 6খানা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, 6খানা ইলেকট্রন রয়েছে। তো এখানে দেখো যে এই যে লোন পেয়ারটা রয়েছে, ঠিক আছে, এখানে দুটো তো রয়েছে, এই দুটো কী করছে, হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে, হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিচ্ছে। অর্থাৎ পুরোপুরিভাবে দেখো যে এখানে কত জোড়া ইলেকট্রন হয়ে যাচ্ছে, আর 4 জোড়া ইলেকট্রন হয়ে যাচ্ছে। এখানে যদি আমি সালফারটাকে দেখি, সালফারের ক্ষেত্রে কী হচ্ছে, হাইড্রোজেনের কাছ থেকে দুটো ইলেকট্রন শেয়ার করছে, তাই তো। শেয়ারিংয়ের ফলে কী হচ্ছে, তাদের মধ্যে বন্ধন গঠন হচ্ছে। অর্থাৎ হাইড্রোজেন কী করছে, হাইড্রোজেন সালফারের একটা ইলেকট্রন নিয়ে দত্ত বা ডুপ্লেট কমপ্লিট করছে, আর এ কী করছে, হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটাকে নিয়ে সে কী করছে, অক্টেট পূর্ণ করছে, তাই তো। তাহলে এভাবেই কী হচ্ছে, এই যে H2S গঠিত হচ্ছে। তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে তারা কী করছে, ইলেকট্রন শেয়ারিংয়ের ফলে কী হচ্ছে, বন্ধন গঠন করছে, তাই তো। অর্থাৎ এখানে আমরা কী জানি যে ইলেকট্রন যদি শেয়ারিংয়ের ফলে বন্ধন গঠন হয় তাহলে সেটা কী বন্ধন, সমযোজী বন্ধন, তাই তো। তাহলে এরা সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে অংশগ্রহণ করছে। যেহেতু এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ আমি এখান থেকে কী পেতে পারি, দুটো H+ পেতে পারি, তাই তো, অর্থাৎ 2H+ পেতে পারি। তো এই যে 2H+-এর জন্যই দুটো H+ এবং দুটো লোন পেয়ার যেহেতু উপস্থিত রয়েছে, সেই জন্য এরা কী হয়, মৃদু ক্ষারীয় হয়, ঠিক আছে। অর্থাৎ এদের তো অ্যাসিড, এগুলো কি, এগুলো হচ্ছে কি মৃদু অ্যাসিড হিসেবে থাকে, মৃদু অ্যাসিড। এবং এরা কী হয়, দ্বিক্ষারীয় মৃদু অ্যাসিড বলা হয়, ঠিক আছে এদেরকে। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে দুটো লোন পেয়ার রয়েছে, সেই জন্য এটাকে কী বলা হয়, দ্বিক্ষারীয়। আগের দিন আমরা বলেছিলাম যে লোন পেয়ারের উপস্থিতির জন্য অ্যামোনিয়া কী হয়ে গিয়েছিলো, অ্যামোনিয়া মানে ক্ষার হয়ে গেছিলো, তাই তো। অর্থাৎ অ্যামোনিয়ার ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, একটা লোন পেয়ার ছিল, সেই জন্য কী হয়ে গেছিলো, সেটা ক্ষারীয় ধর্ম দেখাচ্ছিলো। তো এটা হচ্ছে কি মৃদু অ্যাসিড, মানে কি অ্যাসিডিটি রয়েছে কিন্তু অতটা তীব্র অ্যাসিড নয়, ঠিক আছে। অর্থাৎ এটা কী হচ্ছে, মৃদু অ্যাসিড, মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড, ঠিক আছে, এরা হচ্ছে কি দ্বিক্ষারীয় অ্যাসিড। তো এই যে হাইড্রোজেন সালফাইডের আরেকটা নাম হচ্ছে কি সালফিউরেটেড হাইড্রোজেন, ঠিক আছে, সালফিউরেটেড হাইড্রোজেন। তো সালফিউরেটেড যদি আমরা দেখি বলি যে এর আরেকটা নাম কি, তাহলে এটা কী বলবো আমরা, সালফিউরেটেড হাইড্রোজেন, ঠিক আছে, সালফিউরেটেড হাইড্রোজেন। তো এই যে সালফিউরেটেড হাইড্রোজেন আমরা পাচ্ছি, তাহলে এখানে দেখো যে আমাদের কী হচ্ছে, কী পেলাম, তাহলে হাইড্রোজেন দুটো পরমাণু, অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণু একটা সালফার পরমাণু দিয়ে তৈরি হচ্ছে সমযোজী, এবং এরা কি মৃদু অ্যাসিড এবং দ্বিক্ষারীয়, যেটা হচ্ছে কি দ্বিক্ষারীয় মৃদু অ্যাসিড। তো এর এই যে আণবিক গুরুত্ব বা অ্যাটমিক মাস কত হবে, বা আণবিক গুরুত্ব যদি আমি বলি, তাহলে দেখো যে আণবিক গুরুত্ব কত হবে, আণবিক গুরুত্ব তাহলে দেখি তাহলে কী হচ্ছে, হাইড্রোজেন আর সালফার দিয়ে তৈরি হচ্ছে, তাই তো। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে 1, তাই তো, হাইড্রোজেনের ক্ষেত্রে পাবো কত, 1, অর্থাৎ হাইড্রোজেন দুটো রয়েছে সেই জন্য কত হবে, 2। তাহলে এর অ্যাটমিক মাস কত হচ্ছে, 2 হাইড্রোজেনের জন্য। আর সালফার কত হচ্ছে, সালফার হচ্ছে 16, তাহলে 16তে হচ্ছে কি সালফার, তাহলে 16 দুগুণে কত হচ্ছে কি 32টা পাবো, অর্থাৎ এর যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে কি 32। তাহলে দেখো যে 32 যদি আমি করি তাহলে কত হচ্ছে 34, ঠিক আছে। অর্থাৎ এর অ্যাটমিক গুরুত্ব কত হবে, 34, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার কত বা অ্যাটমিক মাস কত হচ্ছে 34, অর্থাৎ মানে আণবিক গুরুত্ব কত, আণবিক গুরুত্ব হচ্ছে 34। তাহলে এর যে বাষ্প ঘনত্ব কত হবে, আমরা কি জানি যে বাষ্প ঘনত্ব যদি আমরা বার করি, বাষ্প ঘনত্ব সমান আমরা কি জানি
যে অ্যাটমিক মানে যে অ্যাটমিক গুরুত্ব বা আণবিক গুরুত্ব যেটা পাচ্ছি অ্যাটমিক মাস বাই 2 অর্থাৎ m/2 পাই। তাহলে এখানে দেখো যে 34/2, তাই তো 34/2 করলে কত পাবো? 17 পাবো। অর্থাৎ এর যে মানে বাষ্প ঘনত্ব পাচ্ছি, ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব, সেটা কত হচ্ছে? 17। আমরা কি জানি যে বায়ুর সাধারণ অর্থাৎ বায়ুর যে নর্মাল বাষ্প ঘনত্ব কত হয়? বায়ুর সাধারণ অর্থাৎ জেনারেলি বায়ুর কত হয়? 14.4, তাই তো? অর্থাৎ 14.4 এটা হচ্ছে কি বাতাসের কি বাষ্প ঘনত্ব। তাহলে বাতাসের বাষ্প ঘনত্বের তুলনায় দেখো যে কি এটা বেশি, তাই তো? বেশি হওয়ার জন্যই তাহলে আমি এখানে দেখে বলতে পারবো যে বাতাসের তুলনায় কি হচ্ছে? ভারী হচ্ছে এটা। তাহলে বাতাস এবং মানে বায়ুতে যদি H2S থাকে বা হাইড্রোজেন সালফাইড থাকে তাহলে কি হবে? নিচে অবস্থান করবে, তাই তো? অর্থাৎ বাতাসের তুলনায় ভারী। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে কি H2S বায়ুতে অপেক্ষায় ভারী, তাই তো? ভারী কার তুলনায়? এয়ারের তুলনায়, বাতাসের তুলনায় ভারী। কেন ভারী? তার কারণ হচ্ছে কি আমি বাষ্প ঘনত্ব দেখতে পেলাম কত হচ্ছে? এর 17 হচ্ছে, যা বা এই বাতাসের তুলনায় বেশি হওয়া, অর্থাৎ এখানে আমি কী পাচ্ছি? 14.4 গ্রেটার মানে লেস দ্যান 17, তাই তো? অর্থাৎ এটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এটা হচ্ছে কি বাতাসের তুলনায় ভারী। আর কি এটা হচ্ছে কি মানে এর কোনো বর্ণ নাই, ঠিক আছে? এটা হচ্ছে কি বর্ণহীন গ্যাস। অর্থাৎ এর যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে কি বর্ণহীন, এর কোনো রং নাই, ঠিক আছে? অর্থাৎ কালারলেস। এবং এর যে গন্ধ দেখবে যে পচা ডিমের মতো গন্ধ হয়, ঠিক আছে? অর্থাৎ পচা ডিমের মতো। এবার দেখো যে পচা ডিমের মতো গন্ধ, অর্থাৎ আমাদের যে সমস্ত জিনিসগুলো অর্থাৎ ডিম পচা থেকে যে গন্ধটা বেরোয় সেটা হচ্ছে কি কার গন্ধ? সেটা হচ্ছে কি হাইড্রোজেন সালফাইডের গন্ধ, ঠিক আছে? অর্থাৎ পচা ডিমের মতো গন্ধ হবে, পচা ডিমের মতো গন্ধ। তাহলে এই যে গন্ধটা অনেকটাই বিষাক্ত গন্ধ, অর্থাৎ দুর্গন্ধযুক্ত, তাই তো? সেই জন্য এই যে মানে যেটা পায় হাইড্রোজেন সালফাইডটা, সেই হাইড্রোজেন সালফাইডটা হচ্ছে কি একটা বিষাক্ত, অর্থাৎ এর অবস্থাটা কেমন? বিষাক্ত গ্যাস হিসাবে মানে পরিচিত রয়েছে, বিষাক্ত, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? বিষাক্ত গ্যাস, তাই তো? তাহলে বিষাক্ত গ্যাস বুঝতেই পারছো যে এর অবস্থা কেমন হচ্ছে। তাহলে অবস্থা হচ্ছে কি বিষাক্ত। এবং এটার যে সোর্স, অর্থাৎ আমরা এটাকে কোথায় পাই, ঠিক আছে? সোর্স কোথায়? তো এর সোর্স হচ্ছে দেখো যে এখানে কি দেখতে পাচ্ছি যে পচা ডিমের মতো গন্ধ। তার মানে কি যে সমস্ত জৈব পদার্থ আছে, ঠিক আছে, যে সমস্ত জৈব পদার্থ রয়েছে সেই জৈব পদার্থ পচে গেলে, ঠিক আছে, সেই জৈব পদার্থ পচে গিয়ে পরে কী তৈরি করবে? H2S গ্যাস উৎপন্ন করবে, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন রকমের কলকারখানা বলো, তারপরে বিভিন্ন রকমের পচা জায়গা বলো, সেই সমস্ত পচা জায়গা থেকে আমরা কী পাবো? এদেরকে পাবো, অর্থাৎ H2Sকে পাবো। অর্থাৎ কলকারখানার পচা যে আবর্জনা থাকে, ঠিক আছে, সেই আবর্জনা কলকারখানা এবং বিভিন্ন রকমের পচা, অর্থাৎ যে সমস্ত জায়গাতে জৈব পদার্থ থাকবে সেই সমস্ত জায়গায় জৈব পদার্থগুলো পচে গিয়ে কী তৈরি করবে? H2S গ্যাস তৈরি করবে, ঠিক আছে? অর্থাৎ H2S গ্যাস আমরা পাবো কোথা থেকে পাবো? যে সমস্ত জায়গাতে জৈব পদার্থ থাকবে সেই জৈব পদার্থ পচে গিয়ে যে গন্ধটা বেরোয় সেটাই হচ্ছে কার গন্ধ? সেটা হচ্ছে যে হাইড্রোজেন সালফাইডের গন্ধ, যার আরেকটা নাম কি হচ্ছে? সালফিউরেটেড হাইড্রোজেন, ঠিক আছে? তো এটা গেল, আমরা দেখতে পেয়েছি যে গ্যাস রূপে থাকছে। এবার এটাকে কি আমরা তরলে পরিণত করতে পারবো? মানে এটা তো আমরা কি পেলাম? গ্যাস পেলাম, তাই তো? এর কি কোনো মানে তরলেকে আমি পরিণত করতে পারবো? যেমন একে আমরা করতে পেরেছিলাম। তাহলে এটাকে তরলে পরিণত করা যাবে। কখন যাবে? এটা যখন আমাদের মানে উচ্চ চাপ প্রয়োগ করা হবে এবং টেম্পারেচার যদি কমানো হয়, ঠিক আছে? অর্থাৎ উচ্চ চাপ যদি দেওয়া হয়, উচ্চ চাপ এবং তাপমাত্রাকে যদি আমি কমাতে পারি, ঠিক আছে? উচ্চ চাপ এবং তাপমাত্রা কমিয়ে এটাকে কী করা যায়? তরলে পরিণত করা যায়, ঠিক আছে? তরলে পরিণত করা যায়। তো এই যে তরল কত ডিগ্রি টেম্পারেচারে তাহলে তরলে পরিণত হবে? সেই যে টেম্পারেচার সেটা হচ্ছে কত? -60 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা কী হয়ে যাবে? তরলে পরিণত হয়ে যাবে। ওই 60.5 হয়, 0.5। তো মোটামুটি ধরে রাখা যায় এটা কি হচ্ছে গড় টেম্পারেচার, অর্থাৎ 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা এই তাপমাত্রাতে কী হবে? এটা তরলে পরিণত হবে। এবার এটাকে তরলে পরিণত হলো, এটাকে আবার কখন আমরা কঠিনে পরিণত করব? এটাকে আমরা কঠিনে পরিণত করব যদি আমি আরও তাপমাত্রা কমিয়ে দিই, ঠিক আছে? অর্থাৎ তাপমাত্রা ঘটালে পরে কী হবে? তোমরা জানো যে জল থেকে আমরা কী পাই? জল থেকে আমাদের বরফ পাই, তাই তো? অর্থাৎ তাপমাত্রা কমিয়ে। তো সেম এটাকে যদি আমি আরও তাপমাত্রা কমিয়ে দিই তাহলে সেটা কী হয়ে যাবে? কঠিনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ টেম্পারেচার যদি আমি আরও কমিয়ে দিই তাহলে কী হবে? ধরে নাও টেম্পারেচার আমি আরও কমিয়ে দিলাম, তাহলে এটা কী হয়ে যাবে? কঠিনে পরিণত হবে। এবার সেই টেম্পারেচারটা কত ডিগ্রি সেন্টিগ্রেড? সেই টেম্পারেচারটা হচ্ছে -88 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? অর্থাৎ 88 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা কী হয়ে যাবে? কঠিনে পরিণত হয়ে যাবে। অর্থাৎ H2S হাইড্রোজেন সালফাইড তরলে পরিণত হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? -60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবং সেটা কঠিনে পরিণত হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? -88 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে?
আর কি এইটা যে ঠান্ডা এটা কি হচ্ছে তরলে পরিণত হচ্ছে, এই যে মানে হাইড্রোজেন সালফাইড পাচ্ছি, হাইড্রোজেন সালফাইডটা সাধারণত কী হয় যে গরম জলে মানে অদ্রাব্য হয়, অর্থাৎ যদি আমি এর মধ্যে দিয়ে ঠান্ডা জল দিয়ে দিই H2O, তাহলে এটাতে কী হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে। ঠিক আছে, যদি ঠান্ডা হয় তো ঠান্ডা জল নিলে পরে সেটা কী হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু সেই জলটাকে যদি আমরা মানে গরম করে দিই, ঠিক আছে, অর্থাৎ H2S-কে যদি আমি গরম জলে ডোবাই তাহলে সেটা কিন্তু আর দ্রবীভূত হবে না। ঠিক আছে, দ্রবীভূত হবে না। তাহলে এটা থেকে আমরা কি জানতে পারছি যে এটা হচ্ছে কি ঠান্ডা জলে দ্রবীভূত হয়, অর্থাৎ ঠান্ডা জলে কি দ্রাব্য এবং মানে গরম জলে কি হচ্ছে অদ্রাব্য। ঠিক আছে, গরম জলে অদ্রাব্য। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল প্রপার্টিস। আর কি পাবো, এই যে ঠান্ডা জলে আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা কি পেলাম, তাহলে বর্ণহীন পচা ডিমের মতো মানে ডিমের মতো গন্ধ হচ্ছে, বিষাক্ত একটা জৈব পদার্থ পচে গিয়ে পরে কী হচ্ছে H2S পাচ্ছি, এবং তরলে পরিণত করা হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় -88 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিনে পরিণত হচ্ছে, গরম জলে অদ্রাব্য এবং ঠান্ডা জলে কী হচ্ছে দ্রাব্য। এবার এটাকে আমরা প্রস্তুত করব কোথা থেকে, ঠিক আছে, অর্থাৎ প্রিপারেশন অর্থাৎ ল্যাব প্রিপারেশন। তো ল্যাবরেটরিতে প্রিপারেশন করার জন্য আমাদের যেটা নেওয়া হয় সেটা হচ্ছে যে ফেরাস সালফাইড গ্যাস নেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ ফেরাস সালফাইড গ্যাস নিয়ে তার সাথে কী হচ্ছে লঘু H2SO নিয়ে আমরা কী করি, H2S গ্যাস উৎপন্ন করি। অর্থাৎ ল্যাবে কী করা হয়, H2SO নিতে হয়। ঠিক আছে, H2SO, অর্থাৎ এটা সবাই জানে যে এটা হচ্ছে কি কিং অফ কেমিক্যাল, অর্থাৎ রসায়নের রাজা, বা এটা হচ্ছে কি অলমরাজ, তাই তো, অ্যাসিডের রাজা বলা হয়। তাহলে এই যে আমরা H2SO তার সাথে যদি আমরা FeS নিয়ে নিই, ঠিক আছে, FeS, তাহলে কী হবে, আমরা হাইড্রোজেন সালফাইড পাবো। তো এখান থেকে আমরা কী পাচ্ছি যে লঘু সালফারিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করায় ফেরাস সালফাইডে, তাহলে কী উৎপন্ন হবে, এখানে আমরা FeSO পাবো, ফেরাস সালফেট পাবো। ঠিক আছে, আর তার সাথে আমাদের কী হবে, H2S উৎপন্ন হবে, অর্থাৎ H2S মানে উৎপন্ন হবে। তো এখানে দেখো যে এই যে আমরা সালফারিক অ্যাসিড নিচ্ছি, এটা সবসময় কী নেওয়া হয়, লঘু নেওয়া হয়। কেন গাঢ় H2SO নেওয়া হয় না, সেটা পরীক্ষাতে আসে যে কেন H2SO গাঢ় H2SO বা HNO3 কেন নেওয়া হয় না গাঢ়। এই ফেরাস সালফেট অর্থাৎ হাইড্রোজেন সালফাইড তৈরি করার সময়, এই যে হাইড্রোজেন সালফাইড তৈরি করার সময় বা প্রস্তুতির সময় H2SO লঘু কেন নেওয়া হয় বা গাঢ় কেন নেওয়া হয় না, গাঢ় নিলে পরে কী কী সমস্যা হতে পারে, এটা হচ্ছে পরীক্ষাতে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কেন নেওয়া হয় না একটু পরে বলছি। যে এখানে দেখো তাহলে কী উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হলো এবং তার সাথে কী হচ্ছে ফেরাস সালফাইড উৎপন্ন হবে। এবার এইটা যদি আমাদের গাঢ় নেওয়া হতো, তাহলে গাঢ় H2SO কেন নেওয়া হয় না সেটা যদি আমরা দেখি, তাহলে গাঢ় H2SO সাধারণত কী হয়, এই যে H2SO যদি আমি গাঢ় নিই, ঠিক আছে, গাঢ় নিলে পরে এই যে মানে গাঢ় H2SO হচ্ছে কি তীব্র জারক পদার্থ। ঠিক আছে, তীব্র জারক, যার কারণে কী হচ্ছে, এটা ভেঙে গিয়ে কী তৈরি করবে, জায়মান অক্সিজেন তৈরি করবে। অর্থাৎ H2SO ভেঙে গিয়ে কী তৈরি করে, জায়মান অক্সিজেন তৈরি করে, অর্থাৎ অক্সিজেন প্লাস SO2 প্লাস মানে জল উৎপন্ন করবে। ঠিক আছে, জল উৎপন্ন করবে। তো এই যে H2SO অর্থাৎ কী হচ্ছে জায়মান, এইটাকে বলা হয় কি জায়মান অক্সিজেন। ঠিক আছে, জায়মান অক্সিজেন। তো জায়মান অক্সিজেন তৈরি করছে। এই যে জায়মান অক্সিজেনটা H2SO অর্থাৎ এখানে কি উৎপন্ন হচ্ছে H2S, তো H2S এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে দেয়, মানে এটাকে পুরোপুরিভাবে অর্থাৎ এই অক্সিজেন দ্বারাই H2Sটা কী হয়ে যায়, জারিত হয়ে যায়। এই জন্য বিক্রিয়াটিতে কী উৎপন্ন হবে, বিক্রিয়াটিতে তৈরি তো হচ্ছে H2S, ঠিক আছে, মানে H2S বা হাইড্রোজেন সালফাইড তৈরি হলো, কিন্তু এই যে অক্সিজেনটা যখন আমি গাঢ় ব্যবহার করছি, গাঢ় H2SO4 বা গাঢ় HNO3 যাই ব্যবহার করি না কেন, সেটা কী হবে, অক্সিজেন দ্বারাই জারিত হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে কি তীব্র জারক। গাঢ় যদি আমি HNO3 নিই, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড নিই, তাহলে এটা হচ্ছে কি তীব্র জারক, যার কারণে কি হচ্ছে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেনটা H2Sকে জারিত করে দিয়ে কি তৈরি করে, অর্থাৎ অক্সিজেন এটার সাথে বিক্রিয়া করে। অর্থাৎ আমি যদি নিচে লিখি তাহলে দেখো যে এই যে H2S, ঠিক আছে, H2S প্লাস এই যে জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, সালফার তৈরি করবে এবং জল তৈরি করবে। ঠিক আছে, জল তৈরি হয় এখান থেকে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, জারিত হয়ে যাচ্ছে, H2Sটা কী হয়ে যাচ্ছে, জারিত হয়ে যাচ্ছে, যার কারণে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না। যার কারণে কি হচ্ছে, গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না। অর্থাৎ এখান থেকে আমাদের কি করবে, যদি আমি বিক্রিয়াটা দেখি তাহলে H2S প্লাস H2SO4, ঠিক আছে, H2SO4 এরা কি বিক্রিয়া করে কি তৈরি করবে, সালফার তৈরি করবে এবং দুই অন্য জল তৈরি করবে। ঠিক আছে, জল প্লাস SO2, ঠিক আছে, SO2 উৎপন্ন করবে। তো এই কারণে কি ব্যবহার করা হয় না, গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না, যার কারণে আমরা এইটা পাচ্ছি না। ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস আমাদের উৎপন্ন হচ্ছেই না। এটাই হচ্ছে কি কারণ, যে আমরা কি বলবো যে গাঢ় H2SO4 বা গাঢ় HNO3 ব্যবহার করা হয় না, তার কারণ হচ্ছে
কারণ হচ্ছে কি বলবো যে এটা তীব্র জারক পদার্থ, এগুলো হচ্ছে কি তীব্র জারক পদার্থ, যার ফলে কি হচ্ছে এটা ভেঙে গিয়ে কি তৈরি করছে, জার্মান অক্সিজেন তৈরি করছে এবং SO2 তৈরি করছে এবং জল তৈরি করছে, H2O তৈরি করছে। এই যে জার্মান অক্সিজেনটা উৎপন্ন হলো, সেই জার্মান অক্সিজেনটা H2S-কে জারিত করে দিয়ে কি তৈরি করে, সালফার এবং জল উৎপন্ন করে, যার কারণে কি হচ্ছে আমরা H2S গাঢ়, এটা যদি গাঢ় H2SO4 সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে সালফার উৎপন্ন করছে, যার কারণে আমার সালফার তৈরি হচ্ছে, আমি মানে H2S পাচ্ছি না, ঠিক আছে, H2S পাচ্ছি না, যার কারণে এটা ব্যবহার করা হয় না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এই জায়গাটাকে নিয়ে আলোচনা করবো, অর্থাৎ লঘু H2SO4 এটা পরীক্ষা মানে ল্যাবরেটরিতে কীভাবে পরীক্ষা করা হয় বা কীভাবে সংগ্রহ করা হয়। তো এইভাবে একটা বোতল নিয়ে নাও, ঠিক আছে, 2 মকলা বোতল এইভাবে নিয়ে নিলে, ঠিক আছে। তো এই যে 2 মকলা বোতল, তো একটা মুখে কি থাকবে, ফ্যানেল লাগানো থাকবে, অর্থাৎ যেখান দিয়ে আমি কি করব, লঘু H2SO4 ঢালবো, ঠিক আছে, লঘু H2SO4 ঢালা হবে এখানে। আর এই জায়গাটাতে কি থাকবে, আমাদের FeS থাকবে, অর্থাৎ ফেরাস সালফাইড থাকবে, ফেরাস সালফাইড। তো এই জায়গাটাতে যখন আমার H2SO4 আসছে, H2SO4 কী করছে, ফেরাস সালফাইডের সাথে বিক্রিয়া করে কী তৈরি করছে, এই জায়গা দিয়ে, অর্থাৎ এই নল দিয়ে কী হচ্ছে আমাদের H2S, এবং তার সাথে সাথে কী হচ্ছে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসটা নির্গত হচ্ছে। নির্গত হওয়ার পরে আমরা কী করছি, এখানে একটা গ্যাস জার রাখছি, সেই গ্যাস জারের মধ্যে কী হচ্ছে, H2S গ্যাসটা সংগ্রহ হচ্ছে। তো এই যে H2S গ্যাসটা আমাদের ডাইরেক্টলি অর্থাৎ পুরোপুরিভাবে সংগ্রহ হচ্ছে না। কেন সংগ্রহ হচ্ছে না, কারণ H2S-এর সাথে বিশুদ্ধ রূপে, অর্থাৎ এখানে আমার বিশুদ্ধ H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড আমরা পাচ্ছি না, যার সাথে কী থাকছে, যার সাথে আমাদের কিছু পরিমাণে জল থাকছে, অর্থাৎ জলীয় বাষ্প থাকছে, হাইড্রোজেন থাকছে, ঠিক আছে, এর সাথে কি থাকে, হাইড্রোজেন লেগে থাকে এবং তার সাথে কি থাকে, হালকা পরিমাণে জল থাকে, জলীয় বাষ্প, এবং তার সাথে সাথে কিছু পরিমাণে H2SO4 মানে বাষ্প লেগে থাকে, ঠিক আছে, অর্থাৎ এটার বাষ্প। লঘু H2SO4 যেটা ব্যবহার করলাম, তার এইগুলো হচ্ছে কি অশুদ্ধ রূপে এর সাথে মিশে থাকে। তো এখানে দেখো যে H2S গ্যাসটা তো সংগ্রহ হচ্ছে, তো এই যে গ্যাস জারে সংগ্রহ হচ্ছে, কীভাবে সংগ্রহ হচ্ছে, দেখো এটা হচ্ছে কি ভারী গ্যাস, তাই তো, অর্থাৎ এটা হচ্ছে কি ভারী। তো এই যে গ্যাস জারটা আমি নিয়েছি, সেই গ্যাস জারে কী আছে, বাতাস আছে, তাই তো, বাতাস। তাহলে বাতাসটা কী হচ্ছে, দেখো যে ভারী জায়গা মানে H2S গ্যাসটা এখানে সংগ্রহ হচ্ছে এবং বাতাসটাকে কোন দিকে ঠেলে দিচ্ছে, এদিকে এয়ারটাকে ঠেলে দিচ্ছে, তাই তো। তাহলে বাতাসের কী হচ্ছে, ঊর্ধ্ব অপসারণ হচ্ছে, তাই তো, ঊর্ধ্ব অপসারণ। তাহলে ঊর্ধ্ব অপসারণের দ্বারাই কী হচ্ছে, আমরা H2S গ্যাসটাকে সংগ্রহ করছি। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে হাইড্রোজেন গ্যাস, এরা অশুদ্ধ রূপে মানে এগুলো কি অশুদ্ধ রূপে থাকছে, ঠিক আছে, অশুদ্ধি রূপে আমরা পাচ্ছি, অর্থাৎ অশুদ্ধি রূপে এগুলো কী থাকছে, কার সাথে থাকছে, H2S-এর সাথে থাকছে, H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের সাথে অশুদ্ধি রূপে কে থাকছে, এরা মিশ্রিত থাকছে। তো এদেরকে আমাদেরকে কি দূর করতে হবে, তাই তো। তো দূর করব কি করে, তো দূর করার জন্য প্রথমে কী নেওয়া হয়, এই যে H2SO4, প্রথমে কী করবে, H2SO4টাকে আমরা তাড়াবো, ঠিক আছে, H2SO4টাকে তাড়াবো, তারপরে হাইড্রোজেন, তারপরে হচ্ছে কি জল। তো প্রত্যেকটাকে একটা একটা করে যদি আমি তাড়াতে চাই, তো প্রথমে কী নেওয়া হয়, প্রথমে Na2S নেওয়া হয়, ঠিক আছে, অর্থাৎ Na2 অর্থাৎ সোডিয়াম সালফাইড নেওয়া হয়, সোডিয়াম সালফাইড, ঠিক আছে, সালফাইড। তো সোডিয়াম সালফাইডের কাজ কি, সোডিয়াম সালফাইড সাধারণত এই যে H2SO4 সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, অর্থাৎ Na2S মানে Na2SO4, এই যে Na2S পাচ্ছে সোডিয়াম সালফাইড, এটা হচ্ছে কি H2SO4 এর সাথে বিক্রিয়া করে, H2SO4 এর সাথে বিক্রিয়া করে H2S গ্যাস দেয় এবং তার সাথে কি হচ্ছে Na2SO4 উৎপন্ন করে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের অর্থাৎ এখান থেকে আমাদের কি হচ্ছে, H2S উৎপন্ন হচ্ছে, তাই তো। তাহলে এই যে H2SO4টা আছে, সেই H2SO4টা কী হয়ে যাচ্ছে, এই Na2SO4 দ্বারাই বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ বাইরে বেরিয়ে যাচ্ছে দিয়ে, অর্থাৎ আমাদের এখান থেকে আমরা কি বার করতে পারলাম, অর্থাৎ এখান থেকে আমাদের H2SO4টাকে আমরা বার করে দিতে পারছি, অর্থাৎ এটা হচ্ছে কি অ্যাসিড রূপে মুক্ত হয়ে যাচ্ছে H2Sটা, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণের মধ্যে। বা আমাদের কি ব্যবহার করা হয়, NaHS, ঠিক আছে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়। এটা কি করে, এটা যে H2SO4টা রয়েছে মিশ্রিত, সেই H2SO4 অর্থাৎ দ্রবণের মধ্যে দিয়ে চালনা করে H2SO4 অ্যাসিডটাকে কী করে, বাষ্পমুক্ত করে দেয়, অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন সালফাইডটা কী করে, সম্পৃক্ত দ্রবণের মধ্যে দিয়ে চালনা করে আমরা কি করতে পারি, অ্যাসিডটাকে মানে যে অ্যাসিডটা রয়েছে সেই অ্যাসিডের বাষ্পটাকে আমরা মুক্ত করে দিতে পারি। তো এরপরে আমাদের কি পড়ে থাকছে, যে জলীয় বাষ্প পড়ে থাকছে, তাই তো, অর্থাৎ H2O পড়ে থাকছে, H2S আমাদের কি হয়ে গেল, H2SO4টা বেরিয়ে গেল, তাহলে H2S আছে, তার সাথে কি আছে, হাইড্রোজেন আছে এবং জল পড়ে আছে। তাহলে এইটাকে আমাদেরকে কী করতে হবে, দেখো এখানে জলীয় বাষ্প পড়ে আছে, তাহলে আমরা কি অ্যামোনিয়ার ক্ষেত্রে কী ব্যবহার করেছিলাম, ড্রাইং এজেন্ট ব্যবহার করেছিলাম, তাই তো, ড্রাইং এজেন্ট। তো ড্রাইং এজেন্টের কী কাজ ছিল, ড্রাইং এজেন্ট, তো ড্রাই করার যে এজেন্ট সেগুলো কী কী পেয়েছিলাম,
এই জন্য আমরা কী ব্যবহার করি, ড্রাইং এজেন্ট ব্যবহার করি। ড্রাইং এজেন্ট হিসেবে P2O5, তাই তো, অর্থাৎ ফসফরাস পেন্টাঅক্সাইড ব্যবহার করি। তো ফসফরাস পেন্টাঅক্সাইড কী করবে, এই যে মানে জলীয় বাষ্পটা রয়েছে সেই জলীয় বাষ্পটাকে কী করে, শোষণ করে নেয়, ঠিক আছে। অর্থাৎ জলীয় বাষ্পটাকে শোষণ করে নিয়ে কী তৈরি করে, এই যে এখানে আমাদের কী দেবে, তাহলে এটাকে টেনে নিল, তাহলে কে টেনে নিল, P2O5টা টেনে নিয়ে আমাদের পড়ে থাকছে কি H2S প্লাস হাইড্রোজেন গ্যাস, তাই তো। তো এইখান থেকে এই যে হাইড্রোজেনটাকে শোষণ করে নেওয়ার জন্য কী ব্যবহার করা হয়, শুষ্ক বরফ ব্যবহার করে, অর্থাৎ মানে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, কঠিন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড CO2। তো এটা হচ্ছে কি, এটা টেম্পারেচার কম টেম্পারেচার কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, অর্থাৎ টেম্পারেচার মানে নিম্ন টেম্পারেচার। তো এই যে শুষ্ক বরফের কাজ কি, শুষ্ক বরফটা সাধারণত এই যে মানে এখান থেকে হাইড্রোজেনটাকে টেনে নেবে, ঠিক আছে, অর্থাৎ এটা কি করে, হাইড্রোজেনটাকে টেনে নেবে এবং H2Sকে এই যে টেম্পারেচার কম থাকার জন্য এটাকে কি করবে, তরলে পরিণত করবে, ঠিক আছে। তরলে পরিণত করে এখান থেকে আমরা কি করতে পারি, হাইড্রোজেন গ্যাসটাকে মানে বাষ্প রূপে বের করে দেয়, ঠিক আছে। অর্থাৎ কঠিন যে কার্বন ডাইঅক্সাইড বা মানে আইস কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করছি, ঠিক আছে, অর্থাৎ নিম্ন টেম্পারেচারে কার্বন ডাইঅক্সাইড বা কঠিন কার্বন ডাইঅক্সাইড, যেটাকে আমরা কী বলি, শুষ্ক বরফ বলি। তো এই যে শুষ্ক বরফটা কী করছে, এই যে H2Sটাকে তরলে পরিণত করে দিচ্ছে এবং সেখান থেকে হাইড্রোজেনটাকে রিলিজ করে দিচ্ছে, ঠিক আছে, গ্যাস রূপে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কী বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন গ্যাস রূপে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কী পাচ্ছি, পিওর আমরা কী পাচ্ছি, H2Sটা পাচ্ছি। তো এভাবেই কী করা হয়, শুষ্ককরণ করা হয়, অর্থাৎ আমরা বিশুদ্ধ বা শুষ্ককরণ আমরা এভাবেই করতে পারি, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা তৈরি করলাম, অর্থাৎ FeS4 এটার সাথে বিক্রিয়া করে কী তৈরি করছে, H2S4 লঘু H2S4, এরা বিক্রিয়া করে কী তৈরি করলো, আমাদের ফেরাস সালফেট তৈরি করছে, তাই তো, FeS4 প্লাস H2S তৈরি করছে। তো H2S-এর মধ্যে যেগুলো ছিল, অর্থাৎ আমাদের এখানে কী কী মিশ্রিত ছিল, H2S4 মিশ্রিত ছিল, হাইড্রোজেন ছিল এবং জলীয় বাষ্প ছিল। এইগুলো কি, এইগুলোকে শোষণ করার জন্য প্রথমে আমরা কী নিলাম, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড নিলাম। সেটা কী করছে, দ্রবণের মধ্যে দিয়ে চালনা করে অ্যাসিডটাকে মুক্ত করে দিচ্ছে। তারপরে আমরা কী নিলাম, যে জলটা ছিল, সেই জলটাকে বাইরে বার করার জন্য আমরা কী ব্যবহার করলাম, মানে একটা ড্রাইং এজেন্ট বা শুষ্ক করার এজেন্ট, যেটা হচ্ছে কি ফসফরাস পেন্টাঅক্সাইড। সেই ফসফরাস পেন্টাঅক্সাইডটা কী করলো, জলটাকে শোষণ করে নিল। তারপরে আমরা কী করলাম, কোল্ড কার্বন ডাইঅক্সাইড নিলাম, ঠিক আছে, বা শুষ্ক বরফ নিলাম। সেই শুষ্ক বরফের কাজ কি, সেই শুষ্ক বরফ কী করছে, এটাকে তরলে পরিণত করে দিচ্ছে হাইড্রোজেন সালফাইডকে এবং হাইড্রোজেনটাকে গ্যাস রূপে মুক্ত করে দিচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ল্যাবে প্রিপারেশন। এরপরের দিন আমরা আলোচনা করব কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।